ওয়েলকাম টু এইচএড একাডেমি। আমি আব্দুল আজিজ সরকার, জলপাইগুড়ি দেশবন্ধুনগর বিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের শিক্ষক। আমাদের আজকের পাঠ্য বিষয় হচ্ছে মডিউল 1-এর তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড। আগেই বলেছি যে আমাদের 10টা ইউনিট আছে। ইউনিট 1 থেকে ইউনিট 10 পর্যন্ত 10টা ইউনিট হচ্ছে সিলেবাসে আছে, ওয়েস্ট বেঙ্গল সিএইচএস এর সিলেবাসে। তার মধ্যে প্রথম ইউনিট হচ্ছে স্থির তড়িৎ বা স্ট্যাটিক ইলেকট্রিসিটি। স্ট্যাটিক ইলেকট্রিসিটির 3টে চ্যাপ্টার মেইনলি ইম্পর্টেন্ট। তার মধ্যে হচ্ছে মডিউল 1 বা প্রথম চ্যাপ্টারে হচ্ছে তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড আছে। মডিউল 2 সেকেন্ড চ্যাপ্টারে তড়িৎ বিভব বা ইলেকট্রিক পোটেনশিয়াল আছে। আর মডিউল 3-তে ধারক ও ধারকত্ব বা ক্যাপাসিটর এন্ড ক্যাপাসিট্যান্স আছে। তো আজকে প্রথম আলোচনার বিষয় হচ্ছে মডিউল 1 তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড। এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। আমরা সবাই আজকে অবগত এই কোভিড-19-এর জন্য লকডাউনে আমাদের স্কুল সব বন্ধ আছে। লকডাউন মানে পড়াশোনা কিন্তু বন্ধ নয়, তার মধ্যে পড়াশোনা চালিয়ে যেতে হবে। আর তার জন্যই আমাদের সম্মিলিত প্রয়াস, আমরা অনলাইনে কোচিং দেওয়ার কিছু ব্যবস্থা করছি। তো অনলাইনে কোচিং দেওয়ার ক্ষেত্রে সব থেকে বেশি এফেক্টিভ সব ক্লাসকেই দেবো। তো প্রথমে ফিজিক্সের অনেকগুলো চ্যাপ্টার ওয়াইজ আমি পড়াবো। প্রথম চ্যাপ্টারটা খুব একটা ইম্পর্টেন্ট না, তাও তার একটা ভিডিও আমি তৈরি করবো নেক্সটে। চ্যাপ্টার 1 আমি তড়িৎ ক্ষেত্র থেকে শুরু করব। তো তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড চ্যাপ্টার 1, প্রত্যেকটা চ্যাপ্টারে কয়েকটা লেকচার হবে, 4টা বা 5টা বা 6টা লেকচার হবে। এবং প্রত্যেকটা লেকচার ছাড়া চ্যাপ্টারগুলো কমপ্লিট হবে না। একটা লেকচারে কমপ্লিট হবে না চ্যাপ্টারগুলো, তার জন্য অনেকগুলো পার্ট করা হয়েছে। তো আজকের লেকচারে, প্রথম লেকচারে আমি বলবো, আজকের লেকচারে তড়িৎ ক্ষেত্রে প্রথমে বলবো কুলম্বের সূত্র এবং তার গাণিতিক রূপ, কুলম্বস ল এন্ড ইটস ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, কুলম্বস ল এর স্থির তড়িৎ বল ও মহাকর্ষ বলের মধ্যে তুলনা, কম্প্যারিজন করব গ্র্যাভিটেশনাল ফোর্সের সঙ্গে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের। আধানের স্থির তড়িৎ এককগুলো বলবো, যেমন কুলম্ব, বিএসইউ, যে আধানের এককগুলো হয় সেগুলো বলবো। আর কুলম্বের সূত্রের ভেক্টর রূপ যেগুলো আছে সেটা আজকে বলবো ফার্স্ট লেকচারে। সেকেন্ড লেকচারে হবে উপরিপাতের নীতি সহ পরাবৈদ্যুতিক ধ্রুবক এবং বাকি সব আলোচনা। থার্ড লেকচারে তড়িৎ দ্বিমেরু এবং তড়িৎ দ্বিমেরুর কিছু প্রয়োগ যেগুলো আছে সেগুলো করব। আর ফোর্থ লেকচারে গাউসের থিওরাম বা আর কিছুগুলো করব। এবং লাস্ট লেকচারে, ফিফথ লেকচারে কিছু নিউমেরিক্স থাকবে। এবং সিক্সথ লেকচারটা আমি কিছু অ্যাডভান্স লেভেলের জন্য করব, জেইই মেন বা নেটের জন্য যারা প্রিপারেশন নেবে তাদের জন্য হচ্ছে সিক্সথ লেকচারটা করবো, যেটা একটু অ্যাডভান্স লেভেলের হবে। তো আজকে শুরু করা যাক লেকচার 1। সবার প্রথমে আমি বলবো আধান কয় ধরনের হয়। আমরা সবাই জানি আধান 2 ধরনের হয়, একটা পজিটিভ আধান, একটা নেগেটিভ আধান। দুটো বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে যেমন, তেমনি দুটো সম আধান পরস্পরকে বিকর্ষণ করে। দুটো সম আধান পরস্পরকে বিকর্ষণ করবে, দুটো বিপরীত আধান পরস্পরকে বিকর্ষণ করবে, আর দুটো বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করবে। এই যে দুটো আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলটা কতটা হবে, এটাই কুলম্বের সূত্র থেকে জানা যায়। তো কুলম্বের সূত্র অনুযায়ী প্রথমে আমি ধরে নিলাম একটা আধান বা একটা চার্জ Q1 এখানে রাখা আছে, আরেকটা চার্জ Q2 এখানে রাখা আছে। দুটো আধানের মধ্যে দূরত্ব হচ্ছে r, আমি ধরে নিলাম। তাহলে কুলম্বের সূত্র অনুযায়ী এই দুটো আধানের মধ্যে, যে দুটো আধান r দূরত্বে অবস্থিত একে অপরের থেকে, এই দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল হবে, যদি আমি বলে নিই F, আকর্ষণ বা বিকর্ষণ বল, Fটা সমানুপাতিক হবে দুটো আধানের গুণফলের সমানুপাতিক, বা F সমানুপাতিক Q1 গুণ Q2 যখন r ধ্রুবক। আবার F সমানুপাতিক হচ্ছে 1/r²। এদের দুটো আধানের মধ্যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয় যখন Q1 ও Q2 ধ্রুবক, দুটো আধানের মান যখন ধ্রুবক থাকে। তাহলে কুলম্বের সূত্র অনুযায়ী হচ্ছে F
proportional to q1 into q2, the product between the two charges, and proportional to inversely proportional to r square. এই দুটোকে যদি আমি একত্রে লিখি তাহলে কি লিখবো, f proportional to q1 q2 by r square। যদি সমানুপাতিক চিহ্নটাকে আমি উঠিয়ে দিতে চাই তাহলে আমি কি লিখতে পারি, তাহলে আমি লিখতে পারি f সমান, সমানুপাতিক চিহ্নটাকে উঠিয়ে দিতে গেলে আমাকে একটা কনস্ট্যান্ট নিতে হবে, সেটাকে আমি k ড্যাশ দিলাম, q1 q2 বাই r স্কয়ার থাকলো। এটাই হচ্ছে কুলম্বের সূত্রের সাধারণ রূপ। কুলম্বের সূত্রের এই k ড্যাশটাকে বলবো সমানুপাতিক ধ্রুবক বা কুলম্বের ধ্রুবকও বলবো। k ড্যাশটাকে আমি বলবো কুলম্বের ধ্রুবক। এবার এই কুলম্বের সূত্র কখন অ্যাপ্লিকেবল বা কখন প্রযোজ্য হয়? কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা হচ্ছে, কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা হচ্ছে 1 নম্বর, যখন দুটো আধানই স্থির থাকবে বা রেস্টে থাকবে। দুটো আধান যদি চলাচল করে, মুভ করে, তাহলে কিন্তু কুলম্বের সূত্র প্রযোজ্য নয়। তাহলে দুটো আধানকে স্থির থাকতে হবে। আমি শুধু সংক্ষেপে লিখছি সময় কমের জন্য। আর দ্বিতীয় হচ্ছে আহিত যে কণাগুলো, এই চার্জগুলোর আকার এদের দূরত্বের তুলনায় খুব নগণ্য হতে হবে, খুব ছোট হতে হবে, তাহলে এই কুলম্বের সূত্রটা সীমাবদ্ধ হতে হবে। মানে হচ্ছে দূরত্বের তুলনায় নগণ্য হতে হবে। আমি পুরোটা লিখলাম না, অল্প করে লিখলাম। তাহলে কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা হলো দুটো, যখন এই দুটো আধান স্থির থাকবে, দুটো আধান চলাচল করবে না। আর দ্বিতীয় হচ্ছে এই আধানগুলোর আকার এদের মধ্যে দূরত্বের তুলনায় নগণ্য হবে, তখনই হচ্ছে কুলম্বের সূত্রে প্রযোজ্য হবে। তাহলে এবার আমি কুলম্বের সূত্রটাকে লিখলাম f equal to k dash q1 q2 by r square। তিনটে পয়েন্ট লিখেছি। কুলম্বের সূত্রটি সার্বজনীন সূত্র নয়। কেন? সার্বজনীন মানে কি? সার্বজনীন মানে হচ্ছে সব জায়গায় সমান। যেমন কোনো একটা জিনিসের দাম, যেমন ধরো কোনো একটা মোবাইলের দাম যদি জলপাইগুড়িতে হয় 5,000 টাকা, কলকাতায় যদি হয় 6,000 টাকা, লন্ডনে যদি হয় 7,000 টাকা, তো বিভিন্ন জায়গা অনুযায়ী তার দাম বিভিন্ন হচ্ছে। তাহলে আমি মোবাইলের দামটাকে বা ভ্যালুটাকে সার্বজনীন বলতে পারি না। সার্বজনীন সেটাই হবে যেটা হচ্ছে সব জায়গায় সমান হবে দামটা। কুলম্বের সূত্র সার্বজনীন সূত্র নয়, মানে হচ্ছে কুলম্বের সূত্রটা হচ্ছে আধানের প্রকৃতির, মাধ্যমের প্রকৃতির উপরে নির্ভর করে। মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে মানে হচ্ছে যদি বায়ু মাধ্যমে থাকে তাহলে কুলম্বের সূত্রে এই ফোর্স বা বলের মান একরকম হবে। যদি জল মাধ্যমে থাকে বা অন্য কোনো মাধ্যমে থাকে তাহলে এই ফোর্সের মান অন্য ধরনের হবে। তাহলে কুলম্বের সূত্র হচ্ছে সার্বজনীন সূত্র নয়, কারণ বিভিন্ন মাধ্যমে এই ফোর্সের মান বিভিন্ন হয়। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কুলম্ব বল একটি সংরক্ষী বল বা কনজারভেটিভ ফোর্স। কনজারভেটিভ ফোর্স কাকে বলে? যে বল দ্বারা কৃতকার্য পথের উপর নির্ভরশীল নয় তাকে বলবো সংরক্ষী বল বা কনজারভেটিভ ফোর্স। তাহলে কুলম্ব বল হচ্ছে একটি কনজারভেটিভ ফোর্স। কুলম্ব বল হচ্ছে পথের উপরে, এই বল দ্বারা কৃতকার্য পথের উপরে নির্ভরশীল নয়। কনজারভেটিভ ফোর্স কাকে বলে আমরা ক্লাস 11 এর মেকানিক্সে পড়েছি। থার্ড হচ্ছে কুলম্ব বল একটি কেন্দ্রীয় বল বা সেন্ট্রাল ফোর্স। সেন্ট্রাল ফোর্স কাকে বলে? সেন্ট্রাল ফোর্স হচ্ছে যদি এই বলটা দুটো আধানের মধ্যে বল, যদি এদের মাঝখানে সরলরেখা বরাবর ক্রিয়া করে, তাহলে আমি এটাকে বলবো কেন্দ্রীয় বল বা সংরক্ষী বল, সেন্ট্রাল ফোর্স। তাহলে কুলম্ব বল হচ্ছে একটি কেন্দ্রীয় বল বা সেন্ট্রাল ফোর্স, মানে হচ্ছে এই কুলম্ব বলটা দুটো আধানের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। হয়ে গেল তিনটে পয়েন্ট। কুলম্বের সূত্রের যে ধ্রুবক, এই ধ্রুবকটা একক এবং মাত্রা সবকিছু সম্বন্ধে জানবো। তো আমি প্রথমে দুটো ইউনিট নিলাম, একটা হচ্ছে সিজিএস ইউনিট বা সিজিএস সিস্টেম, আর একটা হচ্ছে এসআই ইউনিট। দুটো ইউনিটেই আমি দেখব কি হয়। সিজিএস ইউনিটে হচ্ছে কে ড্যাশের মানটা কে ড্যাশটি, তো আমি সিম্পলি আলাদা করার জন্য কে ড্যাশটাকে কে দিয়ে লিখলাম। তাহলে এফটাকে আমি কি লিখতে পারি সিজিএস সিস্টেমে? এফটাকে আমি লিখতে পারি তখন কে গুণ q1 q2 বাই আর স্কয়ার। বায়ু বা শূন্য মাধ্যমে কে এর মান হয় 1। তাহলে বায়ু বা শূন্য মাধ্যমে যদি কে এর মান 1 হয়
তাহলে এফ ইকুয়াল টু এই সমীকরণ থেকে আমি কি লিখতে পারি, এফ ইকুয়াল টু Q1 Q2 বাই আর স্কোয়ার। এটা হচ্ছে বায়ু বা শূন্য মাধ্যমে। আমি এই সমীকরণগুলো পরে দেখবো। এসআই ইউনিট হচ্ছে এফ ড্যাশ কে ড্যাশের মান আমি লিখবো 1/4 পাই এপসাইলন। এই এপসাইলনটা কি, এপসাইলনটা হচ্ছে পারমিটিভিটি অফ দ্যাট মিডিয়াম বা তড়িৎ ভেদ্যতা, ওই মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। তাহলে আমি ইংরেজিতে লিখি পারমিটিভিটি অফ দ্যাট মিডিয়াম। তাহলে এপসাইলনটা পারমিটিভিটি অফ দ্যাট মিডিয়াম। বায়ু তাহলে তাহলে যে কোনো মাধ্যমের ক্ষেত্রে এসআই পদ্ধতিতে এফ এর মানটা কত হবে, এফ ইকুয়াল টু হবে 1/4 পাই এপসাইলন ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। বায়ু বা শূন্য মাধ্যমে, বায়ু বা শূন্য মাধ্যমে এপসাইলন ইকুয়াল টু এপসাইলন 0 হয়। এটা কিভাবে হয় এটা আমি পরে জানবো। তাহলে তখন আমি কি লিখতে পারি, এই সমীকরণ থেকে বায়ু বা শূন্য মাধ্যমে কি সমীকরণটা আসবে, এফ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলনের জায়গায় এপসাইলন 0 বসিয়ে দেবো, কারণ এপসাইলন 0 হয়ে গেল Q1 Q2 বাই আর স্কোয়ার। তাহলে হয়ে গেল বায়ু বা শূন্য মাধ্যমে। এবার এই এপসাইলন 0 আর 1/4 পাই এপসাইলন 0 একক এবং মাত্রাটা কি, ইউনিট আর ডাইমেনশনটা কি সেটা দেখবো। তাহলে প্রথমে এটাকে আমি মিটিয়ে দিই। প্রথমে আমি দেখি যে এপসাইলন 0 এর একক, এপসাইলন 0 একক বা ইউনিট যদি আমি লিখতে চাই তাহলে কি লিখবো, এপসাইলন 0 একক। এখান থেকে আমি বের করবো এককটা, এপসাইলন 0টাকে বাঁদিকে নিয়ে গেলাম, তাহলে থাকলো কি 1/4 পাই থাকলো, এফটা এপারে চলে যাবে, 1/f থাকলো, আর Q1 Q2 বাই আর স্কোয়ার থাকলো, Q1 Q2 বাই আর স্কোয়ার থাকলো। তাহলে এপসাইলন 0 এর একক যদি আমি বলতে চাই, তাহলে এপসাইলন 0 এর একক যদি আমি বলতে চাই তাহলে কি হবে, এগুলো সবগুলোর একক। 1/4 পাই এর কোনো একক নেই, পাই হচ্ছে একটা সংখ্যা, 4 হচ্ছে একটা সংখ্যা, পায়ের একটা মান আছে 3.14, 4 একটা সংখ্যা, তাহলে এটা যেহেতু একটা সংখ্যা এর কোনো একক নেই। 1 উপরে থাকলো, এফ এর একক কি, এফ মানে কি ফোর্স, বল, যেহেতু আমি এসআই পদ্ধতিতে আছে এপসাইলন 0টা, তাহলে বলের একক কি এসআই পদ্ধতিতে নিউটন, নিউটন এখানে বসাবো। Q1 Q2 দুটোই হচ্ছে চার্জ, দুটোই হচ্ছে আধান, তাহলে Q1 একটা আধানের এসআই একক কি, আধানের এসআই একক হচ্ছে কুলম্ব, তাহলে Q1 এর জন্য কুলম্ব হবে, Q2 আরেকটা আধান কুলম্ব। আর স্কোয়ার, আর স্কোয়ার আর কি, আর হচ্ছে দূরত্ব, দূরত্বের একক এসআই পদ্ধতি কি হয় মিটার, তাহলে এখানে আর স্কোয়ার আছে তার মানে মিটার স্কোয়ার। তাহলে এটাকে আমি একবারে যদি লিখতে পারি, দুটো কুলম্ব আছে, এই দুটো কুলম্বকে আমি একবারে সি ইন্টু সি এর বদলে সি স্কোয়ার লিখে দিলাম, একটা সি মিটিয়ে দিলাম, তাহলে এটাকে আমি এরকম ভাবে লিখতে পারি সি স্কোয়ার নিউটন ইনভার্স মিটার স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এপসাইলন 0 এর একটা মান হয়, এপসাইলন 0 এর মান হচ্ছে 8.854 গুণ 10⁻⁻12 কুলম্ব স্কোয়ার নিউটন ইনভার্স মিটার ইনভার্স 2 এপসাইলন 0 মান বলা যায়। আবার এই সমীকরণ থেকে যদি আমি 1/4 পাই এপসাইলন 0 একক যদি আমি বের করতে চাই তাহলে কি করব, 1/4 পাই এপসাইলন 0টাকে রেখে দিলাম, আর বাকি এইটাকে, এই পার্টটাকে এদিকে নিয়ে চলে আসলাম, তাহলে কি হবে, এফ গুণ আর স্কোয়ারটা উপরে চলে গেল, Q1 Q2টা নিচে চলে আসলো, Q1 Q2, তাহলে 1/4 পাই এপসাইলন 0 এর একক যদি আমি বলি তাহলে কি হবে, উপরে হবে এফ এর একক, ফোর্সের একক কি হবে নিউটন, আর স্কোয়ারের একক, আর স্কোয়ার এর একক কি হবে মিটার স্কোয়ার, এটা হচ্ছে চার্জ আধানের একক কুলম্ব, এটা হচ্ছে কুলম্ব, তো আমি একবারে বসে দিলাম কুলম্ব স্কোয়ার, তাহলে 1/4 পাই এপসাইলন 0 এর একক হবে নিউটন মিটার স্কোয়ার, কুলম্ব স্কোয়ারটা উপরে উঠলে কুলম্ব ইনভার্স 2 হয়ে গেল। 1/4 পাই এপসাইলন 0 এর মান কত হবে, এপসাইলন 0 এর মান আমি জানি, 1/4 পাই এপসাইলন 0 এর মান তাহলে কত হবে, 1/4 পাই এপসাইলন 0 এর মান হবে 1/4 পাই গুণ 8.854 ইন্টু 10⁻⁻12, এটা ক্যালকুলেশন করে আসবে 9 ইন্টু 10⁻9, তারপরে হচ্ছে আমি এই ইউনিটটা বসিয়ে দেবো নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ইনভার্স 2 হয়ে গেল।
এবার আমি দেখব স্থির তড়িৎ বল ও মহাকর্ষ বলের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য। প্রথমে আমি সাদৃশ্য দেখব। স্থির তড়িৎ বল আমি যেটা পেলাম, F ইকুয়াল টু K ড্যাশ ইন্টু Q1 Q2 বাই R স্কোয়ার। তার মানে F আমি জানি F প্রপোর্শনাল টু 1 বাই R স্কোয়ার, আমি একটু আগে জেনেছি। আবার মহাকর্ষ বলের ক্ষেত্রেও আমি জেনেছিলাম F সমানুপাতিক 1 বাই R স্কোয়ার। তাহলে এটা একটা সাদৃশ্য। দুটো বলই হচ্ছে ওদের দুজনের মাঝখানে দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্ত অনুপাত। 2 নম্বর হচ্ছে দুটোই হচ্ছে কনজারভেটিভ ফোর্স। কনজারভেটিভ ফোর্স আমি একটু আগেই বললাম, মানে হচ্ছে এদের দ্বারা কৃতকার্য, এই বলগুলোর দ্বারা কৃতকার্য পথের উপর নির্ভরশীল নয়। 3 নম্বর হচ্ছে দুটোই বায়ু মাধ্যমে বা শূন্য মাধ্যমে কাজ করতে পারে। শূন্য মাধ্যমটাকেই আমি নর্মালি বায়ু মাধ্যমটাকে শূন্য মাধ্যম হিসেবে ট্রিট করতে পারি। বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমে দুটোকেই কাজ করে। আর 4 নম্বর হচ্ছে দুটোই হচ্ছে সেন্ট্রাল ফোর্স। সেন্ট্রাল ফোর্স মানে কি? সংরক্ষিত বল। সেন্ট্রাল ফোর্স মানে হচ্ছে কেন্দ্রীয় বল। কেন্দ্রীয় বলটা আমি একটু আগেই জানলাম। কেন্দ্রীয় বল মানে কি? দুটো বলই হচ্ছে দুটো আধানের বা দুটো মাসের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে, দুটো সংরক্ষিত। এবার আমি এটাকে মিটিয়ে দিই। স্থির তড়িৎ বল ও মহাকর্ষ বলের মধ্যে সাদৃশ্য তাহলে বোঝা হয়ে গেল। স্থির তড়িৎ বল ও মহাকর্ষ বলের মধ্যে এবার আমি বৈসাদৃশ্য দেখি। স্থির তড়িৎ বল হচ্ছে অনেক স্ট্রং, অনেক শক্তিশালী। মহাকর্ষ বল হচ্ছে একমাত্র আকর্ষণ বল। তাহলে আমি যদি পার্থক্য দেখি, বৈসাদৃশ্য দেখি, স্থির তড়িৎ বল হচ্ছে অনেক শক্তিশালী বল মহাকর্ষ বলের তুলনায়, আর মহাকর্ষ বল হচ্ছে অনেক দুর্বল। স্থির তড়িৎ বল মাধ্যমের প্রকৃতির উপর নির্ভরশীল, কিন্তু মহাকর্ষ বল মাধ্যমের প্রকৃতির উপর নির্ভরশীল নয়। মহাকর্ষ বল হচ্ছে যে কোনো মাধ্যমে মহাকর্ষ বল হচ্ছে সমান মহাকর্ষ বলের মান, কিন্তু স্থির তড়িৎ বল হচ্ছে বিভিন্ন মাধ্যমে স্থির তড়িৎ বলের মান বিভিন্ন হয়। স্থির তড়িৎ বল অ্যাট্রাকটিভ হতে পারে, রিপালসিভ হতে পারে। অ্যাট্রাকটিভ মানে কি? আকর্ষণ বল হতে পারে বা বিকর্ষণ বলও হতে পারে। এটা নির্ভর করছে হচ্ছে আধান দুটোর উপরে। যদি দুটো সম আধান থাকে তাহলে বিকর্ষণ করবে, আর যদি দুটো বিপরীত আধান থাকে তাহলে দুটো আকর্ষণ করবে। কিন্তু মহাকর্ষ বল হচ্ছে অ্যাট্রাকটিভ ফোর্স সবসময়। এবার নেক্সট স্লাইডে আমি দেখবো যে আধানের এককটা কত হয়। আধানের একক, এই যে Q1 Q2, এই যে আধানগুলোর একক আমি এসআই পদ্ধতিতে নিলাম কুলম্ব, সিজিএস পদ্ধতিতে নিলাম ইএসইউ। তাহলে এই ইএসইউ কাকে বলে, কুলম্ব কাকে বলে, এটা আমি দেখবো। প্রথমে আমি দুটো ভাগে ভাগ করে নিলাম। একদিকে লিখলাম সিজিএস সিস্টেম আর একদিকে হচ্ছে এসআই ইউনিট। তাহলে সিজিএস ইউনিটে কি হবে? সিজিএস ইউনিটে ইএসইউ হয়। ইএসইউ কাকে বলে? সিজিএস পদ্ধতিতে আমি জানি, আমি দেখলাম F ইকুয়াল টু Q1 Q2 বাই R স্কোয়ার। আমি বায়ু মাধ্যমে নিলাম দুটোকেই। তাহলে বায়ু মাধ্যমে কুলম্বের সূত্র এটা আসে, F ইকুয়াল টু Q1 Q2 বাই R স্কোয়ার। সিজিএস পদ্ধতিতে আমি দেখলাম। তাহলে এই সমীকরণ থেকে যদি Q1 সমান Q2 যদি Q1 সমান Q2 যদি Q হয় এবং R সমান 1 সেন্টিমিটার হয় এবং F সমান যদি 1 ডাইন হয়, তাহলে এই মানগুলো যদি এই সমীকরণে আমি বসাই তাহলে কি হবে? 1 ইকুয়াল টু Q গুণ Q ভাগ R মানে হচ্ছে 1, মানে 1। তার মানে এখান থেকে আসলে Q স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে Q ইকুয়াল টু প্লাস মাইনাস 1। এবার আমি বলবো প্লাস মাইনাস 1, তখন আমি দেখবো ইএসইউ। তাহলে দুটো বিন্দু আধান, একটা হচ্ছে Q1 একটা হচ্ছে Q2, এটাও Q এটাও Q ধরে নিয়েছি। পরস্পর থেকে যদি 1 সেন্টিমিটার দূরত্বে থাকে, দুটো বিন্দু আধান যদি পরস্পর থেকে 1 সেন্টিমিটার দূরত্বে থাকে এবং এই দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল বল যদি 1 ডাইন হয়, তাহলে এই দুটো আধানের প্রত্যেকের মান হবে 1 ইএসইউ। এসআই পদ্ধতিতে কি আমি জানি কুলম্বের সূত্রটা? F ইকুয়াল টু 1 বাই 4 পাই এপসাইলন 0 ইন্টু Q1 Q2 বাই R স্কোয়ার। 1 বাই 4 পাই এপসাইলন 0 এর মান আমি জানি। তাহলে 1 বাই 4 পাই এপসাইলন 0 যদি মানটা আমি বসিয়ে দিই তাহলে কি হবে? 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু Q1 Q2 বাই R স্কোয়ার। এই সমীকরণে যদি এরকম হয় যে দুটো আধান আছে, একটা Q1 একটা Q2, এদের মাঝখানে দূরত্ব R, এটাই তো এসআই পদ্ধতি। এবার এই ইকুয়েশনে যদি R ইকুয়াল টু 1 মিটার হয়,
Q1 সমান Q2 ইকুয়াল টু যদি Q হয় এবং R ইকুয়াল টু 1 মিটার, Q1 সমান Q, Q2 সমান Q, এবং এই দুটোর মাঝখানের যে বল F, এই Fটা যদি 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 নিউটন হয়, তাহলে এই সমীকরণ থেকে আমি কি পাবো? 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইকুয়াল টু, F এর মানটা এখানে বসালাম, এটা 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 লিখলাম, ইন্টু Q1 এর মান হচ্ছে Q, Q2 এর মান Q, তার মানে এখানটাতে হলো Q স্কয়ার আর নিচে থাকলো R স্কয়ার। R স্কয়ার মানে কি 1, তার মানে এখানটাতে 1। তারপরে তাহলে এখানটা থেকে 9 9 10 টু দি পাওয়ার 9 10 টু দি পাওয়ার 9 কেটে গেল, থাকলো হচ্ছে Q ইকুয়াল টু প্লাস মাইনাস 1। তাহলে এখানটাতে Q ইকুয়াল টু প্লাস মাইনাস 1 হচ্ছে কুলম্ব। তার মানে প্রত্যেকটা চার্জের মান 1 কুলম্ব আমি বলতে পারি যদি দুটো চার্জ পরস্পর থেকে 1 মিটার দূরত্বে থাকে এবং এই দুটো চার্জের মধ্যে ক্রিয়াশীল বল যদি 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 নিউটন হয়। তাহলে আমি চার্জের দুটো একক দেখলাম, একটা হচ্ছে সিজিএস একক যদি আমি বলি চার্জের, সেটা হচ্ছে ইএসইউ, একটা যদি আমি এসআই একক বলি তাহলে সেটা হবে কুলম্ব, সংক্ষেপে সি লিখব। এর ব্যবহারিক এককও আছে, ব্যবহারিক একক হচ্ছে ইএমইউ। ইএমইউ মানে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। এক ইএমইউ ইকুয়াল টু হবে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 10 ইএসইউ, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 10 ইএসইউ। আবার এক ইএমইউ ইকুয়াল টু হচ্ছে 10 কুলম্ব। তাহলে 1 কুলম্ব সমান কত ইএসইউ আমি বের করতে পারবো। 1 কুলম্ব সমান তাহলে কত ইএসইউ হবে? 1 কুলম্ব, এই দুটো সমান 1 কুলম্ব সমান তাহলে কত ইএসইউ হবে, এটা হোমওয়ার্ক, নিচে কমেন্ট বক্সে জানাবে। এবার আসি কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। কুলম্বের সূত্রের ভেক্টর রূপের মধ্যে বলি, ধরে নিলাম দুটো আধান Q1 আর Q2 একটা নির্দিষ্ট দূরত্বে আছে। ধরে নিলাম এই দূরত্বটা হচ্ছে R, ও হচ্ছে অরিজিন। আমরা প্রত্যেকটা জিনিসের যেমন ভেক্টরে জেনেছি যে অরিজিন কোনো একটা নির্দেশ তন্ত্রের মূল বিন্দু থেকে সবকিছু পজিশন মাপতে হয়, সবকিছুর অবস্থান মাপতে হয়। তো সেরকমই হচ্ছে ও হচ্ছে কোনো একটা নির্দেশ তন্ত্রের মূল বিন্দু। এই মূল বিন্দু থেকে Q1 এর দূরত্ব হচ্ছে R1 এবং এই মূল বিন্দু ও থেকে Q2 এর দূরত্ব হচ্ছে R2। তাহলে এবার Q1 থেকে Q2 এর দূরত্ব যদি আমি R21 দিই এবং এটা হচ্ছে এই দিক বরাবর দিই, R21 দিই, ঠিক আছে? তাহলে R21 আমরা ভেক্টরের ত্রিভুজ সূত্র যদি আমি এখানে অ্যাপ্লাই করি তাহলে আমি কি পাবো? R21 প্লাস R1, এটা এদিকে এটা এদিকে, এটা সমান R2, এটা ইকুয়াল টু R2 পাচ্ছি। তাহলে R21 এটা ইকুয়াল টু হবে R2 মাইনাস R1, R21 ইকুয়াল টু হবে R2 মাইনাস R1। এখন এই দুটোর উপরে ক্রিয়াশীল বল, দুটো আধান, এই আধানটা এর উপরে বল প্রয়োগ করবে, কিছু ক্রিয়াশীল বল প্রয়োগ করবে, আবার এই আধানটাও এর উপরে কিছু ক্রিয়াশীল বল প্রয়োগ করবে। তা এবার বলতে পারি যে Q1 আধানের জন্য Q2 আধানের উপর বল কত হবে, Q2 আধানের উপর ক্রিয়াশীল বল কত হবে, সেটা আমি প্রথমে লিখলাম F21, যার উপর বল Q2 এর উপর বল, তো 2টাকে আমি আগে লিখলাম, যার জন্য বল সেটাকে আমি পরে লিখব, ঠিক আছে? Q2 আধানের উপর বল যেহেতু Q2টাকে আগে লিখলাম F2, আর যার জন্য বল সেটাকে আমি পরে লিখলাম। তাহলে F21 এটা ইকুয়াল টু কি হয়, যদি আমি এসআই পদ্ধতিতে করি বায়ু মাধ্যমে এসআই পদ্ধতি, তাহলে কি হয়, F ইকুয়াল টু 1/4πε0 Q1 Q2 বাই R স্কয়ার। R21 আমি ধরেছি Q1 থেকে Q2 এর ডিরেকশন। এবার যদি আমি Q2 আধানের উপর বল, তার মানে Q2 আধানের উপর বল মানে হচ্ছে এই ডিরেকশনে Q2 আধানের উপর বল, তাহলে এটাকে যদি আমি ভেক্টরিক্যালি দেই, ভেক্টর রূপ দেই, তাহলে এই পারেও ভেক্টর রূপ দিতে হবে, এই পারেও ভেক্টর রূপ আমি কি দেব, R21 এর ক্যাপ। R21 ক্যাপটা কেন হবে, ধরো আমরা ক্লাস 11 এ ভেক্টরে পড়েছি x ভেক্টর ইকুয়াল টু ধরে নিলাম 4i ক্যাপ। তাহলে x ভেক্টরটার
ডিরেকশনটা বোঝাচ্ছে, দিকটা বোঝাচ্ছে আই ক্যাপটা, আই ক্যাপ দিয়ে এক্স এর দিক বোঝাচ্ছে। সেরকম ভাবে আমি যদি বলি ওয়াই ভেক্টর সমান 3j ক্যাপ, এরকম ভাবে ছিল, তারপর ওয়াই ভেক্টরের দিকটা বোঝাচ্ছে হচ্ছে জে ক্যাপটা, সেরকম F21 এর দিকটা বোঝাচ্ছে হচ্ছে R21 ভেক্টর। তাহলে আবার আমরা কোনো একটা ভেক্টরে কি জানি, আর ভেক্টর সমান আর এর ম্যাগনিটিউড গুণ আর ক্যাপ। তাহলে এখান থেকে আর ক্যাপ সমান, যদি আমি এখানে ভেক্টরটা বসাই, আর ক্যাপ সমান আমি কি পাবো, আর ভেক্টর ভাগ হচ্ছে আর এর ম্যাগনিটিউড, এখান থেকে এটা পাবো। তাহলে আমি যদি এইখানটাতে এটা বসাই তাহলে কি পাবো, 1/4πε0 ইন্টু Q1 Q2 বাই R21 এর স্কয়ার, আর R21 এর ক্যাপটার বদলে যদি আমি ভেক্টরটা বসাই তাহলে আমি কি পাবো, R21 ভেক্টর ভাগ হচ্ছে R21 মড। স্কয়ার মানে মড আছে, তার মানে এটাকে একত্রে এবার কি লেখা যাবে, 1/4πε0 ইন্টু Q1 Q2 ভাগ R21 এর কিউব R21 এর ভেক্টর। তাহলে F21 ইকুয়াল টু R21 এর ভেক্টর। তাহলে এটা আমি পেয়ে গেলাম। এটা হচ্ছে আমি প্রথম নোট করে রাখলাম, একটা বক্সের মধ্যে রাখলাম। এবার ঠিক উল্টোটা করব, এতটা বোঝা হয়ে গেছে। Q1 আধানের জন্য Q2 আধানের উপরে বল আমি বের করেছি, এবার আমি বের করব Q2 আধানের জন্য Q1 আধানের উপরে বল। তো আমি এবার এই ডিরেকশনটাকে আমি ধরলাম R12, তাহলে এখান থেকে R12 সমান আমি কি পাবো, R12 প্লাস R2 ইকুয়াল টু পাবো R1 ভেক্টরিক্যালি। তাহলে এখান থেকে R12 সমান কি পাই, R1 মাইনাস R2। তাহলে R12 আর R21 এখান থেকে লিখতে পারি R21 মাইনাস R21, কারণ R21 হচ্ছে R2 মাইনাস R1, মাইনাস R21 করলে R1 মাইনাস R2 হয়ে যাবে। তাহলে Q2 আধানের জন্য Q1 আধানের উপরে বল, তাহলে কার উপরে বল, Q1 আধানের উপরে, তার মানে F1 লিখলাম। কার জন্য বল, Q2 এর জন্য, তার মানে F12 লিখলাম। এটা কি হবে, 1/4πε0 ইন্টু Q1 ইন্টু Q2 ডিভাইডেড বাই R12 এর স্কয়ার আর R12 এর ক্যাপ। এদিকে যদি আমি ভেক্টর দিই, ভেক্টর, কারণ Q1 আধানের উপরে বল, Q1 আধানের উপরে বল মানে হচ্ছে কি, Q1 আধানের উপরে বল, Q1 আধানের দিকে বলটা কাজ করছে। তাহলে F12 ইকুয়াল টু এটা পেলাম। তাহলে F12 এবার R12টাকে, এটাকে যদি আমি ভেক্টরিক্যালি লিখি তাহলে কি লিখবো, 1/4πε0 একবারে লিখে দেই Q1 Q2 বাই R12 এর কিউব আর R12 এর ভেক্টর। তাহলে F12 ভেক্টর সমান আমি এটা পেলাম, দুটো পেলাম। তাহলে এই 1 নম্বর সমীকরণ আর এই যে 2 নম্বর সমীকরণ, এই দুটো সমীকরণ থেকে আমি কি পাই, আমি এখানে পেয়েছি R12 সমান মাইনাস R21, তাহলে R12 এর জায়গায় মাইনাস R21 আমি বসাতে পারি, একবারই বসিয়ে দিলাম। R12 এর জায়গায় R21 আর একটা মাইনাস বসিয়ে দিলাম, সামনে একটা মাইনাস বসিয়ে দিলাম। তাহলে F12 আর F21 দুটোই সেম, R2 আর R21 দুটোই সেম, জাস্ট মাইনাস। তাহলে আমি এই দুটো সমীকরণ থেকে লিখতে পারি F12 ইকুয়াল টু F21 মাইনাস F21, F12 ইকুয়াল টু মাইনাস F21।